এই বউ, দ্বারখান খোলা রইল, আমার 2 হাত জোড়া, তুই একটু বন্ধ করে দে, আমি আসলুম। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কোথায় চললে তুমি এত রাতে? পরাণের মায়া দয়া নেই নাকি তোমার? আহ বউ, শুভ কাজে যাওয়ার সময় পিছু ডাকতে নেই, জানো না নাকি? বলি দেখছো না, চোখের মাথা কি খেয়েছো নাকি? আকাশ ডাকছে, ঝড় উঠেছে, এক্ষুনি তো বৃষ্টি নামলো বলে। এই রাতের বেলা কি নদীতে মাছ ধরতে যাচ্ছ নাকি? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। মরণ, সারাদিন কি করছিলে শুনি? ঘরে চলো বলছি। শোনো না গিন্নি, জল পড়লে না নদীর পাড়ে পাড়ে কত মাছ কাতারে কাতারে উঠবে, শাল, বোল, কই, ল্যাটা। আর আমি কি একা যাব নাকি? হ্যাঁ, সবাই যাবে। তারপর না গেলে তো তুমি মুখ গাল করবে আমায়, বলবে ওই দেখো পাঁচু হারা কত কত মাছ ধরলো, আর তুমি শুধু ল্যাদ খাও শুয়ে শুয়ে। তাহলে বলো আমি কি করব? আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবে। জানো তো ওই নদীর পাড়ে কি আছে? গিন্নি ভয় দেখিও না তো, আমি আসছি। ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। ওরে বাপ রে বাপ, কত মাছ ঘাই মারছে। আজ সব মাছ ধরে তবেই এই হারাধন বাড়ি যাবে। কি হলো? এখানে তো কেউ নেই। কে তবে আমার নাম ধরে ডাকলো মনে হলো? হারাধন তার হাতে ধরা লণ্ঠনটা উঁচিয়ে ধরে তার নৌকোর আশপাশটা ভালো করে দেখতে লাগলো। সে কাউকে দেখতে না পেয়ে তার এটা মনের ভুল বলেই সে মনে করল। আবার সে মাছ ধরতে শুরু করলো। কিরে, কথা কানে যাচ্ছে না? কে কথা বলছে? কথাটা বলার সাথে সাথেই শুরু হলো নৌকোর মধ্যে একটা অস্বাভাবিক কম্পন। খুব জোরে দুলতে লাগলো নৌকোটা। হারাধনের টাল খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হলো। কি আমি পড়ে যাব তো? এসব কি হচ্ছে হঠাৎ করে? নৌকাটা তো দুলছে কেন? ঝোড়ো হাওয়ার সাথে তাল মিলিয়ে নদীর জলে পড়তে শুরু করল। মুষলধারে বৃষ্টি পড়ছে। নদীর জলে শুরু হয়েছে তোলপাড়। জলের মাঝখান থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছিল জলের উপরে। নদীর পাড়ে পাকের মধ্যে দাঁড়িয়ে বলাই নদী থেকে উঠে আসা কই, ল্যাঠা, শোল এসব মাছগুলো ধরছিল। ঠিক সেই সময় বলাইয়ের নজর পড়ল নদীর মাঝে হারাধনের দিকে। সে মাছ ধরতে ধরতে কেমন যেন চিৎকার করছে। বলাই ব্যাপারটা বুঝতে না পেরে মাছ ধরা বন্ধ করে সেদিকে হাঁ করে তাকিয়ে রইল। কি হইল? হারা কাকা ওইভাবে চিৎকার করতেছে কেন? এসব কি হচ্ছে? হঠাৎ করে নদীর মাঝে বান এলো কি করে?
হারাধন বুঝতে পারল না হঠাৎ করে জলের মধ্যে তোলপাড় কেন হচ্ছে। তখনই তার নজর পড়ল নৌকোর পাশে একটা জায়গায় জলের তলায় কিছু একটা ঘাই মেরে উপরে উঠে আসতে চাইছে। ঠিক তখনই হারাধন কিছু বুঝে ওঠার আগে জলের তলা থেকে একটা অদ্ভুত ছায়ামূর্তি বেরিয়ে এসে হারাধনকে নিয়ে জলের তলায় তলিয়ে গেল। এটা কি দেখলাম আমি? ওইটা কে ছিল? এইভাবে ঝাঁপ দিয়া হারা কাকারে নিয়ে কই চলে গেল? আর এক মুহূর্ত দেরি না করে বলাই নদীর পাড় থেকে তাড়াতাড়ি উঠে এলো। তারপর কাদার মধ্যে পা হড়কাতে হড়কাতে বলাই গ্রামের দিকে ছুটল চৌরাস্তার মোড়ে, যেখানে বিশুর চায়ের দোকানে সবাই আড্ডা মারে। সন্ধ্যার চায়ের আড্ডায় কম বেশি সবাই হাজির থাকে। সারা দিন কাজকর্মের পর সকলে এখানে একটু ঠাট্টা আড্ডা ইয়ার্কি করতে আসে। আর যতই সময় এগিয়ে চলে বৃষ্টির তোড়ও বাড়তে থাকে। এদিকে বিশু দোকানে ভিড় দেখে চায়ের জলটা আরেকটু বেশি করে চাপালো। তাতে সে বিরক্তি না হয়ে খুশি হয়েছে, এতে যে তার লাভই হবে। এমন সময় একজন হাড় ঝিরঝিরে লোক হাতে লণ্ঠন আর মাছ ধরার জাল নিয়ে ছুটে এলো তাদের দিকে। এইভাবে তাকে ছুটে আসতে দেখে সবাই একটু ঘাবড়ে গেল বৈকি। খুড়ো বলল, কি রে বলাই, ভূত দেখেছিস নাকি রে বাপ? এইভাবে ছুটে ছুটে কোথা থেকে আসছিস? সর্বনাশ হয়ে গেছে গো খুড়ো, সর্বনাশ হয়ে গেছে। কেন, কার কি হয়েছে? আর বললো না গো খুড়ো, আমি নদীতে মাছ ধরতে গিয়ে দেখি হারাধন কাকা আগে থেকে নৌকা করে মাছ ধরছে। তারপর? তারপর আর কি, জবাত করে কি একটা ভূত হারা কাকাকে নিয়ে জলে ডুবে গেল। কি সব বলছিস রে? তাড়াতাড়ি চলো, নয়তো পাঁচুকে মেরে ফেলবে ওই শয়তান। কই কই কই, চল 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 তো দেখি। সকলে এগিয়ে গেল ওই নদীর দিকে। নদীতে গিয়ে তারা কিছুই দেখতে পেল না। সকলে দাঁড়িয়ে রইল নদীর দিকে তাকিয়ে। কই রে বলাই, কিছুই তো নেই। আর তুই কি এদিকে মাছ ধরতে আসিস নাকি রে? হ্যাঁ গো খুড়ো, আমি তো এইখানেই মাছ ধরতে আসি। কেন? আসিস না, আসিস না, এই জায়গায় আসিস না। এই জায়গাটা তো পরিত্যক্ত শ্মশান রে। এখনো তো মাঝে মাঝেই মরা পোড়ানো হয়। ওই যে স্বদেশের বউ আত্মহত্যা করে মরল এই পুকুর পাড়ে। কি বলছো কি গো খুড়ো? কই, আমি তো এইসব কিছু শুনিনি। আরে আর বলছি কি তাহলে? সবাই খুড়োর কথাগুলো চুপ করে শুনছিল। পরিবেশটা বেশ নিরিবিলি। ব্যাঙেদের কর্কশ ডাকে ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। তারই মধ্যে ওদের মধ্যে থাকা নিতিন হাত তুলে লণ্ঠন উঁচিয়ে সবাইকে বলল, ওই দেখো খুড়ো, দূরের ওই তাল গাছটাকে দেখো। নিতিনের ইশারাতে সবাই নদীর ওপারে সেই পুরনো তাল গাছের দিকে তাকালো। কালো মতো কিছু একটা জিনিস গাছ থেকে আস্তে আস্তে নিচে নামছে। মুখে তার কান পর্যন্ত চটালো হাসি। তার মুখটা অস্পষ্ট হলে কি হবে, ধারালো দাঁতের শাড়ি আর চোখগুলো যেন টর্চ লাইটের মতো সাদা ফ্যাট ফ্যাট করছে, যা দেখে সবার রক্ত একেবারে জল হয়ে গেল ভয়েতে। এই এই, কেড়ে ওখানে বেটা হারু, এই রাতের বেলা আমাদেরকে ভয় দেখানো হচ্ছে নাকি? হ্যাঁ, এই তুই আয় একবার এই পারে আয়, তারপর তোর মজা দেখাচ্ছি। হারা কাকা, ও হারা কাকা, আর মজা করো না। আমরা সকলে জানি তুমি হারা কাকা। কে হারা? আমি কোনো হারা ঠারা নই। আর কালো ছায়ার মতো কিছু একটা সাই সাই করে ডুব সাঁতার দিয়ে এই পারে চলে আসলো। সবাই এই সব দৃশ্যগুলো চুপটি করে চোখ বড় বড় করে তাকিয়ে দেখছিল। দেখ দেখ, আমি হারা। আমি তো ভূতনি। একটু আগে একজনের ঘাড় মটকেছি, এইবার তোদের মটকাবো। আয় আয়, এক এক করে আমার কাছে এগিয়ে আয়। সে কি ভয়ঙ্কর দৃশ্য! কালো ছায়ামূর্তির মুখে রয়েছে
একেবারে চটালো ধারালো দাঁতের শাড়ি, একটা গা ছমছমে হাসি, আর চোখগুলো দেখলে যে কারোর দু চোখ কপালে উঠে যাবে। সেই সাদা টর্চের মতো চোখগুলো রক্ত রাঙা সিঁদুরের মতো লাল টকটকে। সে তার ধারালো নখওয়ালা দুটো হাত নিয়ে জল থেকে উঠে আসছে ওদের দিকে। আমার কাছে সব মাথাগুলো দিয়ে মুড়ি ঘন্ট করে খাই। কতদিন মুড়ি ঘন্ট খাইনে। ওরে বাপ রে, ওরে বাপ রে বাপ, এই খেয়ে ফেললো রে, এই পালাও গো, সবাই পালিয়ে যাও। ওরে পালা রে, ওরে পালা রে, পালা, সবাই পালিয়ে যাবে। ওরে বাপ রে, ও মারে, আরো জোরে দৌড়াও গো খুড়ো, এক্ষুনি নয় তো ওই ভূত এসে একেবারে গিলে খেয়ে ফেলবে গো। তারা চারজনে কোনো রকমে তাদের প্রাণ নিয়ে ফিরে আসে। বৃষ্টিটা এখন থেমে গেছে, হয়তো তাদের চারজনের জন্যই থেমেছে। খুড়ো বলল, ওরে বাপ রে, এই বুড়ো বয়সে এইভাবে দৌড়ানো যায় নাকি? ও, প্রাণটা যেন একেবারে বেরিয়ে যাবে। কিন্তু কিন্তু ওই ভূত আবার কোথা থেকে উদয় হলো গো? হ্যাঁ, কোথা থেকে উদয় হলো? জানি না রে বাপ, আমি কিচ্ছু জানি না। আজ রাতেই আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু খুড়ো, আজ রাতে কি করবে গো? যা দৃশ্য দেখলাম তাতে আর হাত পা গুটিয়ে বসে থাকলে এক মুহূর্ত চলবে না। আজ রাতের মধ্যেই খুব সাবধানে কাজটা আমাদের সারতে হবে। কে জানে পাঁচু বেটা আর বেঁচে আছে কিনা, নাকি মরে গেছে। আমার তো মনে হয় না আর বেঁচে আছে বলে। ওই যে বলল একটু আগেই একজনের ঘাড় মটকেছি। ওর পরিবারটা তো একেবারে ভেসে গেল রে, একেবারে ভেসে গেল। খুড়ো, আমি একজনকে চিনি, সে ভূত তারায় ওই গ্রামের জাগ্রত কালী মন্দিরের পাশে থাকে। কি বেশ যেন নামটা মনে পড়েছে, কপিল তান্ত্রিক। এই বেটা তোতলা, এখানে তান্ত্রিক কি করবে বল দেখিনি? না না, ওর কথা একদম ফেলে দেওয়ার মতো নয়। পারলে ওই তান্ত্রিক বাবাই পারবে আমাদের এই বিপদ থেকে বাঁচাতে। এই বলাই। হ্যাঁ বলো খুড়ো। বলছি শোন, তুই গ্রামের দক্ষিণ দিকের সব বাড়িগুলোতে একটু জানিয়ে দে যে আমি সবাইকে এক্ষুনি ওই নদীর পাড়ে আসতে বলেছি। আর এই নিতিন, যা বাপ, তুই দক্ষিণ দিকটাই যা। আমি আর তোতলা যাচ্ছি ওই তান্ত্রিকের ঘাঁটিতে। হং রং রং মং টং, জয় জয় মা কালী, জয় জয় মা কালী। আমায় শক্তি দে মা, আমি যেন তোর সমস্ত সন্তানকে রক্ষা করতে পারি। ও মা, মা রে, আমায় তুই শক্তি দে মা। কি হয়েছে বৎস তোদের? আপনি চলুন বাবা, আমাদের সকল গ্রামবাসীকে বাঁচান। ওই নদীতে এক ভয়ঙ্কর অশরীরী বলাইয়ের চোখের সামনে হারাধনকে নদীতে নিয়ে গিয়ে বোধহয় মেরে ফেলেছে। ওই অশরীরী আমাদের ঘাড় মটকাতে এসেছিল বাবা। আমাদের বাঁচান বাবা, বাঁচান। ব্যস্ত হোস না, আমি সবই জানি। যে দোষী সে কিন্তু তোদের চোখের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমি তোদের কিছু বলবো না। আজ ওর মরণ ঘনিয়ে এসেছে। আজ পাপ নিজেই পাপীকে শাস্তি দেবে। চল আমার সাথে, চল। উঠে আয় তুই, ভয় নেই। আমি তোর কোনো ক্ষতি করব না। তোর সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নেবার জন্য উঠে আয়। তান্ত্রিকের কথা শেষ হওয়ার সাথে সাথে শুরু হলো জলের মধ্যে আবারও সেই তোলপাড়। নদীর পাড়ে দাঁড়িয়ে সকলে অবাক চোখে সেই দৃশ্য দেখতে লাগলো। আর সকলের চোখের সামনে নদী থেকে বেরিয়ে এলো এক অপশক্তি।
আমাকে মুক্তি দাও, মুক্তি দাও আমাকে। এইসব কি কি হচ্ছে গো খুড়ো? তাই তো দেখছি। এই তান্ত্রিকের সাথে কি আগে থাকতে এই ভূতের সেটিং আছে নাকি? ডেকে এনে ভুল করলাম মনে হচ্ছে বেটাকে। সবাই যখন নিজেদের মধ্যে আলোচনা করছে ঠিক তখনই নিতিন আসে সেখানে, আর এসেই এক অস্বাভাবিক আচরণ করতে থাকে। সবাই তাকে দেখে ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। ছাড়বো না, ছাড়বো না, শেষ করে দেবো, শেষ করে দেবো। এই নিতিন, তোর আবার কি হলো? এরকম কেন করছিস তুই? আমি খুনি। আমি আর হারাধন স্বদেশের বউয়ের সম্মান নষ্ট করে ওইখানে ওকে খুন করে ফেলে রেখে যাই, আর পুরো গ্রামে রটিয়ে দিই সে আত্মহত্যা করেছে। কেমন সম্মোহিত হয়ে যেন কথাগুলো নিতিন বলছিল। গ্রামের মানুষ এইসব কিছুই জানতো না। তারা শুধু নির্বাক হয়ে নিতিনের মুখের কথাগুলো শুনছে। তারা ভাবতেও পারছে না নিতিন আর হারাধন এই জঘন্য কাজ করেছে। তান্ত্রিক কিছু একটা যেন আহুতি দিল আগুনে, আর সাথে সাথে নিতিন স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। এ কি আমি এখানে এলুম কি করে? আমি তো গ্রাম ছেড়ে পালাচ্ছিলুম। তোর বাপ তোকে এইখানে ডেকে নিয়ে এসেছে নিতিন। এত জঘন্য কাজ তোরা করলি কি করে? আমরা তোকে ভাবতেই পারছি না যে এইসব তোদের কাজ। নিতিন বুঝতে পারল সে নিজের অজান্তেই সব সত্যি প্রকাশ করে ফেলেছে। সে কোনো রাস্তা না পেয়ে পালানোর উপক্রম করতে লাগলো। তখনই তান্ত্রিক বলল, পালিয়ে যাবার কথা ভাবছিস? ভুলেও সেই কথা ভাবিস না। পাপের শাস্তি তোকে ভোগ করতেই হবে। সে আসছে। তান্ত্রিকের কথা শুনে নিতিন পালাতে যাবে, ঠিক তখনই সে দেখতে পেল এক অপার্থিব অলৌকিক দৃশ্য। একটা কালো ধোঁয়া যেন জমাট বেঁধে অপার্থিব অপশক্তির রূপ নিচ্ছে। সবার বুঝতে কোনো অসুবিধা হলো না, সেই অপশক্তি স্বদেশের বউ। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। খুড়ো আমায় বাঁচান, আমায় বাঁচান। না রে বাপ, আমরা তোকে বাঁচাতে গিয়ে মরি আর কি ভূতের হাতে। বাবা তান্ত্রিক বাবা, আমায় রক্ষা করুন, আমি কথা দিচ্ছি। কথাটা আর শেষ হলো না নিতিনের। সেই ছায়ামূর্তি তার ধারালো নখের শাড়ি দিয়ে ফালা ফালা করে দিল নিতিনের গলাটা। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ছে চারিদিকে। তারপর সে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে করতে সবার চোখের সামনে লুটিয়ে পড়ল মাটিতে। এইসব কি হলো বাবা? সবাই যা দেখছো সবই সত্য। ওই স্বদেশের বউয়ের আত্মা আজ এই অমাবস্যার রাতেই জাগ্রত হয়েছিল। সকলের সামনে সত্যটা আনবার জন্য আমি নিজেই ওকে সাহায্য করেছি। বাবা, নিতিন না জেনে ভুল করে ফেলেছিল, ওকে কি ক্ষমা করা যেত না? না, যেত না। সব ভুলের ক্ষমা হয় না। স্বদেশের বউ মৃত্যুর আগে অনেক আকুতি মিনতি করেছিল ওদের কাছে, কিন্তু ওরা নিজের পাপ লুকোনোর জন্য ওকে মেরে ফেলে। সবাই যদি কামনা বাসনা পূরণের জন্য খুন করে, শুধু ক্ষমা চেয়ে যদি মুক্তি পাওয়া যায়, তাহলে সবাই সেই রাস্তায় অবলম্বন করবে। এখন তোরা সকলে বিপদ মুক্ত। যা, যে যার বাড়ি ফিরে যা।